যখনই পশ্চিমা দেশগুলো বিবৃতি দিচ্ছিল বা জোর জবরদস্তি মানে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, চীন, রাশিয়া, ভারত আর ইরান, এই চারটা দেশ আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। এখন বাংলাদেশের আমাদের যেটা সহজ সমীকরণ করা হয়, আমরা সেই করার ক্ষেত্রে করি কি, আমরা বার্মা একটাকে পাশে ভুলে যাই। বাংলাদেশে যদি 5ই আগস্ট আমাদের সশস্ত্র বাহিনী যদি বোল্ড অবস্থান না নিত, জনগণের পক্ষে না দাঁড়াতো, বাংলাদেশের অবস্থা হতো আজকে মায়ানমারের মতো, বার্মা একটার ভিতরে চলে যেত। বাংলাদেশটাকে যে কবজায় রাখতে পারবে এটা এরকম করে ছড়ায় দিবে। এই ছড়ায় দেওয়াটা হলো ভারতের চতুর্দিকে আপনার প্রভাব বিস্তার করতে পারবে। বাংলাদেশ নিজে না পারলেও এর সাথে যদি বড় শক্তি থাকে পারবে। 1971 সালে বাংলাদেশ তৈরি করার পিছনে আপনারা জে.এন. দীক্ষিতের লেখা পড়েন, তার আত্মজীবনী পড়েন, ভারতের রবি রিখির লেখা পড়েন, দেখবেন তারা বলতেছেন আমরা এই পাকিস্তান, ভারত, উত্তর পূর্ব ভারত প্রায় ভেঙে দিয়েছি এবং আমরা পশ্চিমবঙ্গের সাথে মানে অস্তিত্ব নিয়ে এটা মানে আমরা মানে চিন্তিত ছিলাম, এর জন্য খুব দ্রুত বাংলাদেশকে স্বাধীন করেছি। তার মানে এই যে আমরা যে এই এটা ছড়িয়ে দিতে পারি, এই ছড়িয়ে দিতে কিন্তু আমরা চাইলে পারি। ডক্টর ইউনূস তার ভাষণে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আগে যে জিনিসটা ফলো করা হতো যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেই জিনিসটা পাশ কাটিয়ে গেছেন। তিনি কি বলেছেন? পারস্পরিক মর্যাদা, সমতা এবং সহমর্মিতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি চলবে। এটাই আমাদের কর্নার স্টোন, পারস্পরিক মর্যাদা। কারণ পারস্পরিক মর্যাদা আপনার কতগুলো জিনিসের উপরে থাকবে, ভারতের সাথেও সেটা থাকবে, চীনের সাথেও থাকবে, সবার সাথেও থাকবে। চীন যে আমাদের খুব একটা গণতান্ত্রিক সংগ্রামে কোনো সময় যে সহায়তা করেছে তা না। আপনি দেখেন এই 5ই আগস্টের 3 কি 4 দিন আগেও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে, স্থিতিশীল হয়ে এসেছে। তারা সবসময় আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করে না, এই কথাটা বলে আসলে সোনার নৌকা নিয়ে দৌড়িয়েছে। এগুলো আমরা দেখেছি। আচ্ছা, চীনের ব্যাপারে যে জিনিসটা এখন বলা হয়, সিনা ভাই যেটা বললেন যে চীন আমেরিকার 1 নম্বর শত্রু, না, চীন সব ক্ষেত্রে 1 নম্বর শত্রুও না। চীন তার পার্টনার, তার কারণ তারা সুপার পাওয়ার, সেকেন্ড মোস্ট সুপার পাওয়ার চীন। চীনের সাথে সবচেয়ে বড় বাণিজ্য আমেরিকার, তারপরে সবচেয়ে বড় বাণিজ্য ইউরোপের, তারপরে সবচেয়ে বড় বাণিজ্য ভারতের। আমাকে একটা উদাহরণ দেখান যে চীন কোন জায়গায় তার বন্ধুদেরকে আপনার রক্ষা করার জন্য গিয়েছে কিনা, বিশেষ করে শি জিনপিং আসার পরে কোনো সময় যায় নাই। 1971 সালে পাকিস্তানকেও তখন বাঁচাইতে চীন আসে নাই। আপনার এই যে পাকিস্তান যে আরো অনেকবার বিপদে পড়েছে, তখন চীন এসে কি বলে যে আমরা এটা কূটনৈতিক সমাধান চাই, তার মানে গা বাঁচিয়ে চলে। আমাদেরকে এগুলো লক্ষ্য রাখা। গত কয়েকটা বছর ধরে আমরা অব্যাহতভাবে দেখেছি যে চীনের রাষ্ট্রদূত এইখানে বাংলাদেশে যারা ছিলেন, আপনাদের আপনাদের স্মৃতিশক্তি এত কম হলে চলবে না, গত বছরও চীন একটার পর একটা বিবৃতি দিয়েছে স্বৈরশাসক আওয়ামী লীগের পক্ষে, স্বৈরশাসনের পক্ষে। যখনই পশ্চিমা দেশগুলো বিবৃতি দিচ্ছিল বা জোর জবরদস্তি মানে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, চীন, রাশিয়া, ভারত আর ইরান, এই চারটা দেশ আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। এখন বাংলাদেশের আমাদের যেটা সহজ সমীকরণ করা হয়, আমরা সেই করার ক্ষেত্রে করি কি, আমরা বার্মা একটাকে পাশে ভুলে যাই। আমি বার্মা এক নিয়ে আপনার অনুষ্ঠানে অনেক আগে বলেছি, অন্যান্য টেলিভিশন চ্যানেলেও বলেছি। তারপরে আমরা বর্তমান যে মালাক্কা প্রণালী, মানে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুরের পাশ দিয়ে যে মালাক্কা প্রণালী, ইন্দোনেশিয়ার এখান দিয়ে, সেই প্রণালী ইন্দোনেশিয়ার উত্থান এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে এই জায়গাটার যে ভূমিকা, এইগুলাকে পাশ কাটিয়ে যায়। আমরা এখনো আগের তত্ত্ব নিয়ে আসি যে ভারতকে মানে মানে চীনকে ঠেকানোর জন্য ভারতকে লাগবে। চীনকে ঠেকানোর কোনো ইচ্ছা আপনার পশ্চিমা দেশের নাই। কারণ চীনকে যদি ঠেকাইতে হয় তাহলে তার বাণিজ্য থাকবে না। আপনার সমস্ত পশ্চিমা দেশের যত কোম্পানি আছে সব হচ্ছে চীনে, চীনে তাদের প্রোডাক্টই হয়, তৈরি হয়। আপনার যত গাড়ি আছে চীনে তৈরি হয়, একমাত্র সমরাস্ত্র ছাড়া। আর চীনকে কেউ চাইলে মানে না চাইলেও চীন আপনার দ্বিতীয় বৃহত্তম শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি। যখন এরকম শক্তি হয় তখন প্রতিদ্বন্দ্বিতা হয়। আপনার চীনের সাথে আমেরিকার যে ইতিহাস, 1971 সালের জুলাই মাসে খুব গোপনে হেনরি কিসিঞ্জার পাকিস্তানের সহযোগিতায় চীনে তদানীন্তন পিকিং এ মানে এখনকার বেজিং এর সফরে গিয়েছিলেন, এবং তার ভিত্তিতেই চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
এবং তারপরে এই যে আপনার চীন যে মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করলো, এটা আমেরিকা সহযোগিতাই করেছে। দেং শিয়াওপিং আমেরিকাতে 7 দিনের সফরের পরে তখনকার আমেরিকান প্রেসিডেন্ট রিগান আপনার এই মুক্তবাজার অর্থনীতিতে সহায়তা করার জন্য মার্কিন সমস্ত কোম্পানিগুলোকে, ফোর্ড বলেন, ক্রাইসলার বলেন, এর কোম্পানিগুলোকে চীনে তাদের কারখানা তৈরি করার সুযোগ করে দেয়। আচ্ছা, এখন আসেন মায়ানমার যে পরিস্থিতিটা বার্মা অ্যাক্টের জন্য। আপনি বাংলাদেশে যদি 5ই আগস্ট আমাদের সশস্ত্র বাহিনী যদি বোল্ড অবস্থান না নিত, জনগণের পক্ষে না দাঁড়াতো, বাংলাদেশের অবস্থা হতো আজকে মায়ানমারের মতো, বার্মা অ্যাক্টের ভিতরে চলে যেত। আমি এই কথাটা 1.5 বছর থেকে বলে আসছি বিভিন্ন টকশোতে, আমি লিখেছিও, গত বছর মানব জমিনেও লিখেছি। এই মায়ানমারের যে সার্বিক অবস্থাটা চলছে, যে সেখানে গণতন্ত্রহীনতার জন্য সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বার্মা একটা বাস্তবায়ন করছে। বাংলাদেশে যদি এবার এই অবস্থাটার থেকে না বেরোতো, তাহলে বাংলাদেশও বার্মা অ্যাক্টের মধ্যে পড়তো। আপনি মায়ানমারে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার জন্য আপনারা ভিতরে খোঁজ নেন, বাইরের মিডিয়া দেখে, বাংলাদেশের মিডিয়া দেখে কিছুই বুঝতে পারবেন না। কারণ বাংলাদেশের মিডিয়া হচ্ছে 50-60 দশকের থিওরি দিয়ে স্ট্র্যাটেজি এখনো বিবেচনা করে। বাংলা এই যে আরাকান আর্মির আপনারা কথা শোনেন, আরাকান আর্মি এক সময় আপনার মানে চীনের দিকে তাদের একটা ঝোঁক ছিল। চীন ন্যাশনাল আর্মি, শান ন্যাশনাল আর্মি, এদের একটা ঝোঁক ছিল। কিন্তু পরবর্তীতে যখন সেখানে গণতান্ত্রিক যে সংগ্রামটা হচ্ছে এনইউজি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের, এটা পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে আরাকানে আপনার চীনের ডিপসি পোর্ট, আরাকান হচ্ছে আমাদের পাশে ডিপসি পোর্ট, এবং ওখান থেকে গ্যাস পাইপলাইন গেছে কুনমিং এর ইউনান পর্যন্ত। আজকে যদি ওই গ্যাস পাইপলাইনটা উড়িয়ে দেয়, তাহলে ওই ওই চীনের ওই ইউনান হচ্ছে একটি আপনার শিল্প সমৃদ্ধ প্রদেশ, পুরোটাই আপনার পথে বসে যাবে। হাত পা ধরেছে আমেরিকানদের, আন্ডার হ্যান্ড ডিলিং হয় যে ঠিক আছে তুমি এখানে গণতন্ত্র আনবা না কি আনবা করো, আমার এই আরাকান আর্মির সাথে এদের যে লেনদেন তোমরা ঠিকঠাক করে দাও, আমার এই গ্যাস পাইপলাইনটা যেন থাকে এবং আমাদের এই ডিপসি পোর্টটা থাকে। মাঝখান থেকে ধরা খেয়েছে কে? ভারত। কালাদান প্রজেক্ট ছিল, কালাদান প্রজেক্ট গেছে। ওদের ডিপসি পোর্ট ছিল, গেছে। ওখানে বেশি মানে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করতে গেছে, গেছে। এখন বাংলাদেশের ক্ষেত্রেও আপনার বাংলাদেশের যে আওয়ামী লীগ বিরোধী যে সেন্টিমেন্ট বা যে দলগুলো আছে, সেই দলগুলোর সাথে ঐতিহাসিকভাবে কাদের সম্পর্ক ভালো? চীনের সম্পর্ক ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভালো, পশ্চিমা দেশের ভালো, মুসলিম দেশগুলোর সাথে ভালো। এখন ভারতে অব্যাহতভাবে আপনার একটি মানে ধর্মীয় মানে জঙ্গিবাদ চলবে কথিত জাতীয়তাবাদের আড়ালে। ধরেন আমাদের বিভিন্ন ইসলামিক দলগুলা সরাসরি ইসলামের কথা বলে, আর ভারত কি করে? বিজেপি, ভারতীয় জনতা পার্টি, মানে ওইটা কোনো ধর্মীয় বিষয় না। আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, কিন্তু ওইটাও কিন্তু একটা ধর্মীয় জঙ্গি দল, খালি ওরা জাতীয়তাবাদের মোড়কটা দেয়। এইরকম একটা মোড়ক দেওয়া জিনিস আপনারা পশ্চিমারা কতদিন ধরে টেনে বেড়াবে? আমি তো বললামই তখন সমরাস্ত্রের বিষয়টা, আপনারা খোঁজ নেন 3 বছর ধরে 4 বছর ধরে কোনো সমরাস্ত্র, কোনো টেকনিক্যাল সাপোর্ট তো ভারতকে দিয়েছে কিনা? আপনি পাকিস্তানের সাথে যে পরিমাণ আপনার এই যে এয়ারফোর্সের মহড়া হয় আমেরিকার, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না, এই এলাকার সবচেয়ে বড় মহড়া। আপনি ভারতীয় বিমান বাহিনীর সাথে মানে মিলিটারি সেন্সে কোনো বড় মহড়া মার্কিন যুক্তরাষ্ট্র করে। আর বাংলাদেশটা আপনাদেরকে আগেও বলেছি, আপনার ম্যাপটা দেখেন, বাংলাদেশটা হচ্ছে চোকিং পয়েন্ট, এই যে এরকম চোকিং পয়েন্ট আপনার মানে এই বঙ্গোপসাগরের চোকিং পয়েন্ট, এই পাশে মায়ানমার, তারপরে এরকম করে এইরকম করে আসছে। এবং এইটা কি সেদিনও আমি বলেছিলাম যে বাংলাদেশটা হচ্ছে এরকম মুঠি, এর 3 দিকে যে এরকম করে হচ্ছে, 4 দিকে হচ্ছে গিয়ে, 3 দিকে হচ্ছে গিয়ে ভারত, এই যে এই দিকটা হচ্ছে সমুদ্র। আপনি বাংলাদেশটাকে যে কবজায় রাখতে পারবে, এটা এরকম করে ছড়ায় দিবে। এই ছড়ায় দেওয়াটা হলো ভারতের চতুর্দিকে আপনার প্রভাব বিস্তার করতে পারবে। বাংলাদেশ নিজে না পারলেও এর সাথে যদি বড় শক্তি থাকে পারবে। 1971 সালে বাংলাদেশ তৈরি করার পিছনে আপনারা জে.এন. দীক্ষিতের লেখা পড়েন, তার আত্মজীবনী পড়েন, ভারতের রবি রিখির লেখা পড়েন, দেখবেন তারা বলতেছেন আমরা এই পাকিস্তান, ভারত, উত্তর পূর্ব ভারত প্রায় ভেঙে দিয়েছি, এবং আমরা পশ্চিমবঙ্গের সাথে মানে অস্তিত্ব নিয়ে এটা মানে আমরা মানে চিন্তিত ছিলাম, এই জন্য খুব দ্রুত বাংলাদেশকে স্বাধীন করেছি। তার মানে এই যে আমরা যে এই এটা ছড়িয়ে দিতে পারি, এই ছড়িয়ে দিতে কিন্তু আমরা চাইলে পারি। সেটা চীন থাকলেও পারি, মার্কিন যুক্তরাষ্ট্র থাকলেও পারি, আর অন্য কোনো বড় দেশ থাকলেও পারি, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই যে এই যে সিনহা ভাই যেটা বলেছেন যে ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। এই একটা কথা বলা হয়
যে প্রতিবেশী তৈরি করে আল্লাহ, মানে মানে এটা নিয়ে আমরা মানে মানুষ নির্ধারণ করে না। আমরা যে কোনো কারণেই ভারতের প্রতিবেশী, এবং ভারতের সাথে আমাদের বাণিজ্য, যোগাযোগ, আমাদের সবকিছু থাকবে, এটাতে আমরা আমরা কোনোদিন বেরোতে পারবো, আপনি চাইলেও পারবেন না।